দুর্নীতি, অচরিত্র কাজ, চাঁদাবাজি করতে পারবে না। তাতে যদি হাজার হাজার লোককেও অব্যাহতি দিতে হয়, সেটা দেওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। গণতন্ত্র ধ্বংস করছে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করছে এবং বাংলাদেশকে লুটপাট করছে। একটা হিন্ডারল্যান্ড সৃষ্টি করেছিল এবং এইখানে তাদের একটা পাপেট সরকার বসিয়ে আওয়ামী লীগ ওয়াজ নাথিং বাট এ এক্সটেন্ডেড পার্ট অফ বিজেপি, তারা সেইটা করেছে। বাংলাদেশের সাথে যে ১২০টা মাফিয়াতন্ত্র সরকারের সাথে ১২০টা চুক্তি অথবা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছিল, তার ভিতরে কয়েকটা ভয়ানকভাবে বাংলাদেশের জনগণের স্বার্থের বিপক্ষে ছিল। বিএনপি এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে এবং এই সরকার যদি ভুল করে তাহলে অথবা ফেল করে, তাহলে সেটা আমাদের জাতির জন্য একটা বড় ধরনের দুর্ভোগ নিয়ে আসবে এবং একটা অপরচুনিটি লস্ট হবে। আই হোপ বিএনপির নেতৃত্ব ডু রিয়েলাইজ দিস, এটা বোঝে। কিন্তু সতর্কতার কতগুলো জায়গা রয়েছে। সেই জায়গায় একটি দল তাদের পলিসি অনুযায়ী কথা বলবে, দাবি করবে, আহ রাজনৈতিক প্রোগ্রাম করবে, অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। বিএনপির নেতাকর্মীরা ১৭ বছর সাফার করছে, আমি নিজেও সাফারার। আমি বিএনপির এখনো রেজিস্টার সদস্য। আমি মিথ্যা মামলায় ৬ মাস জেল খেটেছি। আমার সমস্ত অর্জিত বেনিফিট সেনাবাহিনীতে আটকিয়ে দেওয়া হয়েছিল, এখনো সেগুলো ফেরত আসেনি। সো লক্ষ কোটি বিএনপির নেতাকর্মীরা সাফার করেছে, কিন্তু যেখানে সতর্ক হতে হবে সেটা হলো যে আওয়ামী লীগ টাইপের রাজনীতি করা যাবে না। ২, ভারতের যে কুখ্যাত গোয়েন্দা সংস্থা, তাদের কোনো পলিসিতে, তাদের কোনো কৌশলে, তাদের কোনো টোপে পড়া যাবে না। যদি এরকম হয় যে বিএনপির নীতি নির্ধারকের কাদের কথা ভারতের অপকৌশলের সাথে মিলে যায়, তাহলে সেটা বিএনপির জন্য বিপদের কারণ হতে পারে। বিএনপির পরিষ্কারভাবে দেখাতে হবে তারা জিয়াউর রহমানের পলিসি ফলো করছে। দলকে ব্যবহার করে কেউ দুর্নীতি, অচরিত্র কাজ, চাঁদাবাজি করতে পারবে না। তাতে যদি হাজার হাজার লোককেও অব্যাহতি দিতে হয়, সেটা দেওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। বিএনপির দেখাতে হবে ট্যালেন্ট হান্ট করতে পারে। চাটুকার, বাটপার, দুর্নীতিবাজ, দুশ্চরিত্র এবং আত্মসম্মানহীন বাদ দিয়ে যোগ্য, দক্ষ, সৎ, মেধাবী লোককে সামনে আনা। অর্থাৎ আওয়ামী লীগের ফ্যাসিস্টের যে ৩টি সংসদে ৩০০ ৯০০, মানে অনেকে তো ২বার ৩বারও হয়েছে, রাফলি ধরেন ৫০০-৬০০ যে এমপি হয়েছে, এর একজন চরিত্রবান মানুষ ছিল না। এর ভিতরে একজন মানুষ আপনি খুঁজে পাবেন না যে লুটপাটে নিযুক্ত হয় নাই, যে মানি লন্ডারিং করে নাই, ভোগবাদিতায় লিপ্ত হয়নি। অর্থাৎ এটা ছিল একটা চোরের কম্পিটিশন। সেইখান থেকে বিএনপির সামনে চ্যালেঞ্জ চরিত্রবান, দক্ষ, যোগ্য, দেশপ্রেমী লোককে সামনে আনা। এইটি একটা সুযোগ। কারণ আওয়ামী লীগ যেহেতু একটা মাফিয়াতন্ত্র রাজনীতি করে, আওয়ামী লীগ যেহেতু একটা লুটপাটতন্ত্র রাজনীতি করে, ওই রাজনীতি ঠেকাতে গিয়ে অনেক সময় অন্য অন্য দলগুলোকে, বিশেষ করে বিএনপিকে ওই ধরনের একটা ক্যারেক্টারের দিকে যাওয়ার হয়তো অজান্তে অথবা কখনো প্রয়োজনে হতে পারে। বাট এখন একটা কোয়ালিটি রাজনীতি করার একটা সুযোগ আসছে এই অভ্যুত্থানের মাধ্যমে। আই হোপ বিএনপি লিডার্স ডু রিয়েলাইজ দ্যাট। এবং আর একটা সমালোচনা সামনে আসছে যে তারেক সাহেব সর্বোত্তক চেষ্টা করার পরেও সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু সেই যে সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল হাওয়া ভবন, সেই হাওয়া ভবনের লোক কিভাবে সব সামনে আসলো, এইটা তারা নিজেরা বুঝে দেখবে, নিজেরা খুঁজে দেখবে আসলে কি। তাহলে সত্যিকার মানুষ বুঝবে যে আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র রাজনীতির বাইরে বিএনপি কোয়ালিটি রাজনীতি করছে এবং সত্যিকারে তারা সুশাসন, ন্যায় বিচার
এবং গণতন্ত্রকে সমুন্নত রাখতে পারবে। বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ, জন আকাঙ্ক্ষা ধারণ করে তারা সুশাসন, ন্যায় বিচার এবং ন্যায্যতা নিয়ে রাজনীতি করবে। যদি জন আকাঙ্ক্ষা ধারণ না করতে পারে, মহাসচিবের ওই কথাটা বলে আমি বলি যে আওয়ামী লীগের মতো যদি রাজনীতি করে, পরিণতি হবে আওয়ামী লীগের মতো। বিএনপির নেতা নেত্রীদের কথায় যেন অহমিকা না আসে, বিএনপির নেতা নেত্রীর কথায় যেন পাওয়ার মানে একটু ঘাটটা উঁচু হয়ে গেছে, টোন মোটো হয়ে গেছে, এটা যেন না আসে, যেন বদন্যতা থাকে। তারা চ্যাম্পিয়নশিপ দেখাবে কোয়ালিটি এবং সুশাসন, ন্যায় বিচার এবং গণতন্ত্রে। এইটুকু আমি নাগরিক হিসেবে আশাবাদ ব্যক্ত করলাম। এখন আপনি আসেন ইন্ডিয়া। ইন্ডিয়া যে বাংলাদেশের জনগণের, ইন্ডিয়ান ফরেন পলিসি যে বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারে না, এইটা প্রথম বাংলাদেশের নাগরিককে বুঝতে হবে যে এইটা এমন একটা দেশ যারা বাংলাদেশের সকল সিস্টেম ধ্বংস করে দিচ্ছে, গণতন্ত্র ধ্বংস করছে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করছে এবং বাংলাদেশকে লুটপাট করছে। একটা হিন্ডারল্যান্ড সৃষ্টি করেছিল এবং এইখানে তাদের একটা পাপেট সরকার বসিয়ে, আওয়ামী লীগ ওয়াজ নাথিং বাট এ এক্সটেন্ডেড পার্ট অফ বিজেপি, তারা সেইটা করেছে। এই কথা বলে অনেক সময় লাগবে, অর্থাৎ খুব শর্ট করে বলি যে ইন্ডিয়া যেটা করেছে, ট্রান্সশিপমেন্ট যে বন্ধ করেছে, আমি এখন মানবজমিনে একটা হেডলাইন দেখলাম, তাদের ফরেন মিনিস্টারের মুখপাত্র বলেছে ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্ত নেপাল ভুটানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে প্রযোজ্য কার জন্য হতে পারে? পাকিস্তানের জন্য। কারণ নেপাল ভুটানে যদি চালু থাকে তাহলে আমাদের ট্রান্সশিপমেন্টের একমাত্র প্রয়োজন হতে পারে পাকিস্তানের সাথে। তো পাকিস্তানের সাথে তো আমাদের ট্রান্সশিপমেন্ট নাই। যদি এইটা, যেহেতু তারা এটা করেছে, দ্যাট ব্রিংস এ অপরচুনিটি ফর বাংলাদেশ। সেটা কি? আমি একাধিকবার কথা বলেছি আপনাদেরকে যে নেপালে যখন সংবিধান প্রণয়ন করেছিল, এই তাদের রাজতন্ত্র ধ্বংস হওয়ার পরে, তখন তারা 2টা আর্টিকেল তাদের পক্ষে ঢুকাবার জন্য চাপ সৃষ্টি করেছিল নেপালের গণ পরিষদের উপরে। তারা সেটা রাজি না হতে, নেপাল সেটা রাজি না হতে 6 মাস তাদের সমস্ত সাপ্লাই বন্ধ করে দিয়েছিল, অর্থাৎ একটা অবরোধ তারা অবরোধ সেখানে একটা নিয়েছিল। আমি মনে প্রায় সত্যিকারে চাই ইন্ডিয়া বাংলাদেশের সর্বোত্তক একটা অবরোধ জারি করুক। সেই অবরোধ বাংলাদেশকে রেজিলিয়েন্ট হতে শিখাবে, বাংলাদেশকে আত্মনির্ভরশীল হতে শিখাবে, বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়াতে শিখাবে। নেপাল যেমন তাদের সমস্ত লাইন চায়নার সাথে এবং অন্যান্য দেশের সাথে খুলেছে, আমাদেরও সেই অপরচুনিটি সামনে আসবে। এবং এই ট্রান্সশিপমেন্ট বাতিলের এই 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 কারণে বাংলাদেশের সাথে যে 120টা মাফিয়াতন্ত্র সরকারের সাথে 120টা চুক্তি অথবা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছিল, তার ভিতরে কয়েকটা ভয়ানকভাবে বাংলাদেশের জনগণের স্বার্থের বিপক্ষে ছিল। যেমন পোর্ট ব্যবহার, যেমন আশুগঞ্জ থেকে ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত রাস্তা ব্যবহার, যেমন আমাদের এই যে রাডার স্টেশন তারা দেখবে কেন? আমাদের কোস্টাল লাইন রাডার স্টেশন তারা বসায় দেখবে কি? কারণ তাদের হোয়াই এমন পরিস্থিতি হয়েছিল যে আমাদের জাহাজ যদি এখানে খালাসের জন্য আসে, আমাদের জাহাজ সরিয়ে তাদের জাহাজকে খালাসের আগে প্রায়োরিটি দিতে হবে। এইটা তো কোনো স্বদেশীয় সরকার করতে পারে না। তাহলে এই যে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে, এই সুযোগে বাংলাদেশের সুযোগ আসছে তাদের এই সব চুক্তিগুলো বাতিল করে দেওয়া, এবং আমি মনে করি জনগণ তাতে সায় দিবে। যেরকম অবস্থান নিয়েছিল ডক্টর মজ্জু, মালদ্বীপের মাত্র 5 লক্ষ লোকের একজন নেতা। মালদ্বীপ একটা টাইনি আইল্যান্ড কান্ট্রি, তারা যদি পারে, আমাদের কিন্তু সেই মেরুদণ্ড নাই, আমাদের সেই সক্রিয়তা নাই, আমাদের সেই ব্রিলিয়ান্স নাই, আমাদের সেই স্টেটসম্যানশিপ নাই। আছে। আপনার প্রফেসর ইউনূস প্যারিস থেকে এসে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার আগে বলেছিল, আমাদের দেশকে যদি আনস্টেবল করতে চায় ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়ার 7 সিস্টার আনস্টেবল হবে। বাংলাদেশের মানুষ দেখতে চায় সেই স্ট্রং ফরেন পলিসি ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি, সেইটা বাংলাদেশ ফলো করবে ইন রিগার্ড টু ইন্ডিয়া। ছোট্ট একটা কথা বলে শেষ করব।
হেলেন কিন্তু জেরিন উনি যে আপার সাথে মোদির সাথে একটু একটু বৈঠক করলেন, মানে দেখা করতে চাইনি, তারপর দেখা করা মানে শেষ পর্যন্ত শেষ মুহূর্তে বৈঠকটা হলো। তো সেটা 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 আগে সেখানে কি আগে আপনার এই বাংলাদেশের প্রোগ্রামে স্ট্রং ভূমিকা? বলেছিলাম, সেটা একবার তাদেরকে অ্যাপ্রোচ করা সঠিক ডিপ্লোম্যাটিক নাইসিটি দেখাবার জন্য। বারবার করাটা একটা বদন্যতা, এটা করা উচিত হয় না। বারবার করা একটা এক ধরনের তোষামতি হুম, মনে মনে হয়েছে। তারপরে দেখা হয়েছে, ওই দেখায় কতটুকু কি হবে সেটা তো আমরা বলতে পারি না। দেখেন, এর মধ্যে ট্রান্সশিপমেন্টের একটা ব্যান্ড আসছে। হুম, হেলেন জেরিন আপাকে আমি একটা ঐতিহাসিক তথ্য দেই, যে অভ্যুত্থানের পরে অথবা বিপ্লবের পরে যে সরকার গঠন হয়, তাদের ম্যান্ডেটের ঘাটতি থাকে না। নির্বাচনের মাধ্যমে ভোটের একটা অংশের ভোট নিয়ে সরকার গঠন করে, যারা সরকার গঠন করে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু বিপ্লবে অন্তত লক্ষ কোটি, তার চেয়ে বেশি মানুষের সাপোর্ট থাকে, নাহলে বিপ্লব সাকসেসফুল হয় না। অতএব তাদের ম্যান্ডেটের ঘাটতি আসে বলে আমি মনে করি না। নির্বাচন তো দিবেই একটা, কিন্তু এই বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠিত, তাকে ঠিক ওই অনির্বাচিত ব্র্যান্ডিং দিয়ে দাবি আদায়টা বোধ হয় অতটা সাবস্ট্যান্টিভ, অন্তত আমার মনে হয় না, অন্তত ইতিহাস সেই সাক্ষ্য দেয় না। অতএব একটা প্রফেসর গণভোট ইউনূসের এই সরকার গঠনে কোনো জি, ম্যান্ডেটের কোনো জি, ঘাটতি নাই। হুম। ধন্যবাদ।